কেমন আছো সবাই? এই ভিডিওতে আমি আলোচনা করব রিমোট সেন্সিং এর যে তৃতীয় পার্ট অর্থাৎ 1.3 ইউনিট সেই বিষয়টি। প্রথমেই আমরা সিলেবাসটা বলে নিই, তারপরে বিস্তারিত আসব। প্রিন্সিপাল অফ ফলস কালার কম্পোজিট অর্থাৎ এফসিসি ফ্রম আইআরএস ইন্ডিয়ান রিমোট সেন্সিং লিস্ট 3 অ্যান্ড ল্যান্ডসেট ইমেজ। এরপরে তোমাদের যে ডেটা সেই ইমেজ প্রসেসিং, প্রি প্রসেসিং, এনহ্যান্সমেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, এই বিষয়টি বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। তা অনেক কটি ভাগ রয়েছে, খুব যত্ন সহকারে শুনতে হবে, তাহলেই হয়তো মনে রাখতে পারবে। যাই হোক, প্রথমে আমাদের বলা উচিত এফসিসি অর্থাৎ ফলস কালার কম্পোজিট কি। কম বেশি এই এফসিসি শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, কিন্তু এই এফসিসির অর্থাৎ এই যে কালার কম্পোজিট, একে সাধারণভাবে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রু কালার কম্পোজিট এবং একটা হচ্ছে ফলস কালার কম্পোজিট। তা ট্রু কালার বলতে যেটা প্রকৃত কালার, অর্থাৎ যখন একটি স্যাটেলাইট থেকে ফটো তোলা হচ্ছে যেটা প্রকৃত রং, সেই প্রকৃত রংটাকে বলা হচ্ছে ট্রু কালার, এবং যেটি প্রয়োজনের খাতিরে আমরা রঙের ব্যান্ড চেঞ্জ করে দিই সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ফলস কালার। বিভিন্ন কাজের ব্যবহারের জন্য আমরা ফলস কালার ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আরেকটি কথা তোমরা আলোচ্য বিষয় পাবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার। এক্ষেত্রে বলা হচ্ছে ফলস কালারের ব্যবহারের ক্ষেত্রে বিশ্বব্যাপী একটি নিয়ম রয়েছে, যে নিয়মে কালার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু একটা নির্দিষ্ট ডেফিনিশন অনুযায়ী একটা নির্দিষ্ট চেঞ্জেসটা রাখা হয়, যে নির্দিষ্ট চেঞ্জেস প্রত্যেকটা দেশের জন্য একটা নির্দিষ্ট, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার। অর্থাৎ স্ট্যান্ডার্ড ফলস কালার বলতে আমরা কি বলবো, যেটা বিশ্বের প্রত্যেকটা দেশের জন্য একটি মাত্র নির্দিষ্ট রং, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার। আশা করি বুঝতে পেরেছো। এক্ষেত্রে NIR অর্থাৎ নিয়ার ইনফ্রারেড, R ফর রেড, G ফর গ্রিন এবং B ফর ব্লু, এই ধরনের ফলস কালারের কোড করা হয়। এবং তোমাদের জানিয়ে রাখি, ফলস কালারগুলো অর্থাৎ NIR চেঞ্জ হয়ে ফলসে হয় R হয় G এবং G হয় B। এটা মনে রাখতে হবে। অর্থাৎ নিয়ার ইনফ্রারেডটা হয় রেড হয় গ্রিন, আর গ্রিন হয় ব্লু। এই জিনিসটা মনে রাখলে তোমাদের ফলস কালার সম্পর্কে আর কোনোদিনই কোনো কিছু ডিস্টার্ব হবে না। এবার সরাসরি চলে আসবো, কারণ এটা বিস্তারিত বললে তোমাদের মাথা নিতে পারবে না, মানে কেউ মনে রাখতে পারবে না। সেই জন্য হালকার উপরে বুঝিয়ে দিই, তারপর তোমরা বিস্তারিত ডিটেলস কিন্তু পড়ে নিতে হবে। তা ইমেজ প্রসেসিং বলতে একটা যে ছবি তোলা হলো, দেখো আমাদের আগের পার্টগুলো যারা দেখেছো তারা বুঝতে পেরেছো কিভাবে ছবি তোলা হয়, কোন কোন পার্টে তাদের ক্লাসিফিকেশন সব কিছু বলা হয়েছে। আর এই পার্টে হচ্ছে ইমেজ প্রসেসিং, অর্থাৎ ছবিটা তোলার পর সেটাকে কিভাবে প্রসেসিং করা হবে। তা সেক্ষেত্রে কিছু স্টেপস রয়েছে, অর্থাৎ একটা ইমেজকে তার সঠিকভাবে ডেভেলপ করার কিছু স্টেপ রয়েছে। সেক্ষেত্রে মানে রেজুলেশনের বিষয় রয়েছে, ইমেজ এনহ্যান্সমেন্টের বিষয় রয়েছে, ইমেজ ক্লাসিফিকেশনের বিষয় রয়েছে, বায়ো এবং ফিজিক্যাল কিছু মডেলস রয়েছে, এবং ইমেজ ট্রান্সফরমেশনের বিষয় রয়েছে। অর্থাৎ একটা ইমেজকে যখন ডেভেলপ করা হবে, অর্থাৎ স্যাটেলাইট থেকে যে ইমেজটা উঠলো সেই ইমেজটাকে যখন ডেভেলপ করা হবে, তাকে বেশ কিছু স্টেপের মাধ্যমে ইমেজকে প্রসেসিং করতে হয়। এক্ষেত্রে প্রি প্রসেসিং একটি বিষয় রয়েছে। প্রি প্রসেসিংয়ের বিষয় বলতে যখন ডিজিটাল মানে ইমেজ প্রক্রিয়াকরণ পদ্ধতি, এটা একটা পদ্ধতি যেখানে উপগ্রহ থেকে যে ডিজিটাল ইমেজগুলো আমরা পাই তা গ্রহণের পূর্বে একটা প্রি প্রসেসিং কিন্তু আমাদের করতে হয়। অর্থাৎ তুমি যে ডিজিটাল ইমেজগুলো পাবে সেই ইমেজগুলোকে সঠিকভাবে প্রসেসিংয়ের জন্য কিছু স্টেপ আগে থেকেই মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? জিওমেট্রিক
কারেকশন করার বিষয় থাকে, রেডিওমেট্রিক কারেকশন করার বিষয় থাকে এবং নয়েজ কারেকশন করার বিষয় থাকে। জিওমেট্রিক কারেকশন বলতে প্রাথমিকভাবে যে ডিজিটাল ইমেজগুলো পাওয়া যায় তার জ্যামিতিক বিচ্যুতি থাকে, অর্থাৎ জিওমেট্রিকগত যেসব ডিস্টার্বগুলো থাকে সেগুলোকে কিন্তু কারেকশন করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো কিছু একটা ইমেজ সংগ্রহ করা হলো, মানে পৃথিবীর বক্রতা, তারপরে হচ্ছে প্ল্যাটফর্মের উচ্চতা, পৃথিবীর গতি এবং সংবেদনের দৃশ্যমানতা, বায়ুমণ্ডলের প্রতিসরণ এবং ভূপৃষ্ঠের বিচ্যুতি, এই ধরনের বিভিন্ন জিওমেট্রিক প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করতে হয়। তবে এক্ষেত্রে দুটো পদ্ধতি রয়েছে, অর্থাৎ জিওমেট্রিক কারেকশনের আবার একটা সিস্টেমেটিক এবং একটা নন সিস্টেমেটিক বিষয় আছে, মানে দুটো পদ্ধতিতে আবার ওগুলোকে ঠিক করা হয়, অর্থাৎ একটা সিস্টেম অনুযায়ী করা, একটা নন সিস্টেমেটিক করা হয়ে থাকে। এবার রেডিওমেট্রিককে বলা হচ্ছে কি বিষয়টা একবার জেনে নাও। বায়ুমণ্ডলীয় যে ভূপ্রকৃতি, তা বৈচিত্র্যজনিত সূর্যের উন্নতিকোণ, এই সমস্ত বিষয়ে বিচ্যুতি বর্ণালীগুলোর যে ত্রুটি থাকে সেইগুলোকে রেডিওমেট্রিক বিষয়ের মাধ্যমে কিন্তু সঠিকভাবে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে ইন্টারনাল এরর থাকে, এক্সটার্নাল এরর থাকে, অর্থাৎ যখন রেডিওমেট্রিক বিষয়গুলি করা হয় সেক্ষেত্রে ভেতরের হচ্ছে ইন্টারনাল এবং বাইরের হচ্ছে এক্সটার্নাল কিছু এরর থাকে। সেই এররগুলোকে কিন্তু কারেকশন করা হয়। মনে রাখবেন যে এটা প্রি প্রসেসিংয়ের মধ্যে ভাগ, অর্থাৎ আমরা যে ইমেজ প্রসেসিং করব তারই একটি কিন্তু ভাগ। এবং নয়েজ কারেকশন বলা হচ্ছে যে সংবেদনের যে সীমাবদ্ধতা, সেখানে কিছু রেকর্ডিং পদ্ধতিতে নয়েজ চলে আসে, সেই নয়েজগুলোকে কিন্তু কারেকশন করতে হয়। অর্থাৎ একটা ভিডিও যখন রেকর্ডিং হচ্ছে সেখানে বিভিন্ন রকমের শব্দ গ্রহণ হয়ে থাকে, সেই শব্দগুলোকে কিন্তু আমাদের বাদ দিতে হয়। এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এগুলো হচ্ছে প্রি প্রসেসিংয়ের একটি ভাগ। ঠিক আছে, এবার আমরা যে পার্টটা আসবো খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং তার সঙ্গে মনে রাখার প্রচুর প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্ট কি বলা হচ্ছে? মহাকাশ, বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠে স্থাপিত সেন্সর বা ব্যান্ডগুলি বিভিন্ন বায়ুমণ্ডলীয় দুর্যোগ প্রভৃতির জন্য ইমেজের গুণগত মান সঠিক থাকে না এবং বিভিন্ন পদ্ধতিতে এর গুণগত মান বৃদ্ধিকেই বলা হয় ইমেজ এনহ্যান্সমেন্ট। অর্থাৎ যখন ছবি তোলা হয় বিভিন্ন কারণে যখন এই ইমেজগুলোর গুণগত মান হ্রাস পায়, সেই গুণগত মান বৃদ্ধির বিষয়টাকেই বলা হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, তাই ইমেজ এনহ্যান্সমেন্টের প্রসেসিংটা কীরকম? ইনপুট ইমেজ এনহ্যান্সমেন্ট টেকনিক্স চলে, বেটার ইমেজ, অর্থাৎ একটা ছবি ঢোকানো হলো, তার মধ্যে একটা প্রসেসিং হলো এবং সেখান থেকে ডেভেলপ হলো বেটার ইমেজ আমরা পেলাম। তা এখানে কিছু মেথড আছে ইমেজ এনহ্যান্সমেন্টের, সেই মেথডগুলোকে আমাদের একবার করে জেনে নিতে হবে। যেমন রয়েছে কন্ট্রাস্ট ম্যানিপুলেশন কি? এটি ইমেজকে হ্রাস বৃদ্ধি করা হয়, অর্থাৎ কতটা পরিমাণ কাটা হবে, কতটা পরিমাণ রাখা হবে, কোন জায়গাটা বড় করা হবে, এই ধরনের এই ধরনের যে এনহ্যান্সমেন্ট অর্থাৎ সংশোধন জায়গাটা কিন্তু করা হয়ে থাকে। এক্ষেত্রে ইমেজকে রিডাকশন করা হয়, ইমেজকে ম্যাগনিফিকেশন করা হয়, ট্রান্সফার করা হয় এবং ইমেজের বিভিন্ন রকমের চেঞ্জেসগুলো কিন্তু আনা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এই এনহ্যান্সমেন্টের। তারপর হচ্ছে স্পেশাল ফিউচার ম্যানিপুলেশন। এখানে বলা হয়েছে যে একে দুটি ভাগে ভাগ করা যায়, স্পেশাল ফিটিং কি বলা হচ্ছে? কোনো ইমেজের বিশেষ কোনো অংশ প্রতি একক দূরত্বের ডিএনএর মানের পরিবর্তন করা হতে পারে। যদি দেখা যায় যে ডিএনএর মান খুব কম পরিবর্তন হচ্ছে তখন তাকে লো ফ্রিকোয়েন্সি, এবং যদি দেখা যায় ডিএনএর মান বেশি হচ্ছে তখন তাকে হাই ফ্রিকোয়েন্সি চেঞ্জেসটা বলা হয়ে থাকে।
এবং এজ এনহ্যান্সমেন্টে কি বলা হচ্ছে, রিমোট সেন্সিংয়ের যে প্রয়োগ করা হয় ইমেজগুলো তার সরাসরি সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এবং সাধারণভাবে মনোযোগের বিভিন্ন মানে মনোযোগ সহকারে প্রান্ত অংশগুলিকে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ একটা ছবির এজ অর্থাৎ ধার কিনারাগুলোকে যখন এই বিশ্লেষণ করা হয় তখন এজ এনহ্যান্সমেন্ট বলা হয়। মাল্টি ইমেজ ম্যানিপুলেশন, মাল্টি ইমেজ মানে হচ্ছে এইখানে বিভিন্ন প্রকার ইমেজের পার্ট, যেমন হচ্ছে স্পেকট্রাল মনিটরিং। স্পেকট্রাল মানেই হচ্ছে সেই বর্ণালীগত, হচ্ছে কখনো কখনো ভূপৃষ্ঠে বিভিন্ন বস্তুর মধ্যে ব্রাইট ভ্যালু অর্থাৎ কোন ধরনের বর্ণ উঠে আসছে সেই বর্ণ অনুযায়ী ম্যানিপুলেশন কিন্তু করা হয়ে থাকে। প্রিন্সিপাল কম্পোনেন্টস অ্যানালিসিস বলা হচ্ছে রিমোট সেন্সিংয়ের যে ডিজিটাল ডেটা আছে সেগুলি খুবই উপযোগী। এই উপযোগী ডেটাগুলোকে থেকে নতুন ইমেজ তৈরি করার জন্য অরিজিনাল ডেটার অপেক্ষায় একটু নতুনভাবে চেঞ্জেস আনা হয় এবং ভেজিটেশন ইন্ডেক্সের ক্ষেত্রে বলা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রক্রিয়াকরণ পদ্ধতি দ্বারা বিভিন্ন বৈশিষ্ট্য মূল্যায়ন করা যেতে পারে। এর বৈশিষ্ট্যগুলি হলো জৈব ভর, উৎপাদনশীলতা এবং পাতার রং, এইসবের ভিত্তিতে কিন্তু ইমেজকে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। ঠিক আছে, তা এই গেল এনহ্যান্সমেন্টের পার্ট। বিষয়টি কঠিন, অনেক ভাগ রয়েছে, নিজেকে পড়তে হবে। আমি শুধু তোমাদের সামনে ভাগগুলি সাধারণভাবে খুব হালকা লাইটলি বললাম, কিন্তু প্রত্যেকটা ভাগ আছে তো এই জন্য খুব সমস্যা হতে পারে। যদি কন্টিনিউ না তোমরা বুঝতে পারো তাহলে ভিডিওটিকে পুনরায় বারবার কিন্তু দেখতে পারো, এতে কিন্তু উপকৃত হবে। যাই হোক, এবার আসবো যে ডিজিটাল ইমেজের ক্লাসিফিকেশন, এরও ভাগ কিন্তু যথেষ্টই বেশি রয়েছে। বলা হচ্ছে যে ডিজিটাল ইমেজ, এই যে ডিজিটাল ইমেজগুলোকে কিন্তু বহু ভাগে ভাগ করা হয়, কারণ এই যে একটা বৃহৎ কর্মকাণ্ড, একটা স্যাটেলাইট ইমেজ, একটা জিআইএস রিমোট সেন্সিংয়ের বিষয়টা কিন্তু একটা ছোট টুকরো নয়, এখানে কিন্তু বহু বড় কর্মকাণ্ড রয়েছে। তাই এই কারণে এই কর্মকাণ্ডটাও ক্লাসিফিকেশনটাও কিন্তু অনেক বড়। যাই হোক, আমি তোমাদের বলবার চেষ্টা করছি। একটা হচ্ছে সুপারভাইড ক্লাসিফিকেশন এবং আনসুপারভাইড ক্লাসিফিকেশন। ঠিক আছে, তা আনসুপারভাইড ক্লাসিফিকেশনের ভাগটা বলি এবং সুপারভাইড ক্লাসিফিকেশনের ভাগটা আমরা বলবো। আনসুপারভাইজড বলতে সেন্সরকৃত যে সংগৃহীত পৃথিবী পৃষ্ঠের উপাদানগুলির প্রতিফলনের সংখ্যায়নের শ্রেণীবিভাগ, অর্থাৎ কত মানে যেভাবে ছবিগুলো তোলা হয়েছে সেগুলোকে কিভাবে পরপর নাম্বারিং করা হয়েছে এই অনুযায়ী এটার ভাগ। এর ক্লাসিফিকেশন বহু রয়েছে, অনেক ভাগ রয়েছে, তা সেই ভাগগুলিকে এবার তোমরা জেনে নাও। ক্লাসিফিকেশনটি হচ্ছে আনসুপারভাইজডের বলছি আমি, কিন্তু একটু সাবধানে শুনবে। সিকোয়েন্টাল ক্লাস্টারিং, এছাড়া আছে স্ট্যাটিস্টিক্যাল ক্লাস্টারিং এবং ডেটা আইসো ডেটা ক্লাস্টারিং, আরজিবি ক্লাস্টারিং। সিকোয়েন্টাল ক্লাস্টারিংয়ের বলা হচ্ছে যে পিক্সেলকে ব্যাখ্যা করার জন্য পিক্সেল থেকে পিক্সেল অর্থাৎ রেখা থেকে রেখার মাধ্যমে প্রত্যেকটি পিক্সেলের যে সিকোয়েন্স অনুযায়ী, সিকোয়েন্টাল মানে হচ্ছে পরপর ক্রম অনুযায়ী, এটা হচ্ছে সিকোয়েন্টাল ক্লাস্টারিং। এবং স্ট্যাটিস্টিক্যাল ক্লাস্টারিংয়ের জন্য কি বলা হয়েছে, যেখানে ভেক্টরের প্রতিটি 3x এবং উইন্ডো মানে 3x3 উইন্ডো ব্যাখ্যা করা হয়, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ব্যাখ্যা, সংখ্যা তত্ত্বের বিচারে ব্যাখ্যা করা হয়, সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্লাস্টারিং। এবং আইসোডেটা ক্লাস্টারিং, এখানে বলা হচ্ছে পুনরাবৃত্তির মাধ্যমে পিক্সেল তৈরি করা হয়, পুনরাবৃত্তির মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না কাজটি কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু এই ক্লাস্টারিংটা কিন্তু কন্টিনিউ হতে থাকে। এবং আরজিবি এক্ষেত্রে প্রতিবিম্বের যে ভাগ রয়েছে সেখানে প্রত্যেকটা হচ্ছে 32x32 ক্লাস্টারিংয়ে ভাগ করা হয় এবং এখানে ব্যান্ডকে 8 বিট ব্যবহার করা হয়, 8 বিট ব্যবহার করে তথ্য কিন্তু সংগ্রহ করা হয়।
সুপারভাইজড ক্লাসিফিকেশনের মেন ভাগ রয়েছে, একটা হচ্ছে ট্রেনিং স্টেজ, একটি হচ্ছে ক্লাসিফিকেশন স্টেজ। ট্রেনিং স্টেজের ক্ষেত্রে বলা হয়েছে স্টাডি এরিয়ায় ডেটা কালেকশন, লোকেশন, সাইট, ল্যান্ড কভার বাই জিপিএস, টোপোসিট, এইগুলোকে নিয়ে ট্রেনিং স্টেজে কাজ করা হয়। এবং ক্লাসিফিকেশন স্টেজে বলা হয়েছে বিভিন্ন ধরনের সুপারভাইজড ক্লাসিফিকেশন মেথড ব্যবহার করে পিক্সেলকে শ্রেণীবিভক্ত করা হয়ে থাকে। বিষয়টি কিন্তু বেশ কঠিন আমার মনে হয়েছে, তা তোমাদের ডিটেলসে পড়তে হবে। আমার ভিডিওটি দেখার পর আবার কিন্তু পড়তে হবে, বারবার আমি বলে দিচ্ছি, না হলে কোনোটাই মাথায় থাকবে না। এবং মিনিমাম ডিস্টেন্স টু মিন ক্লাসিফিকেশন অ্যালগরিদম, এখানে বলা হয়েছে যে পদ্ধতিতে ট্রেনিং সেটের একটি গড় ডিজিটাল নাম্বারকে ব্যান্ডের সাহায্যে গণনা করা হয়। অপরদিকে প্যারালেলোপিপ্ট ক্লাসিফিকেশন অ্যালগরিদমে বলা হয়েছে এই শ্রেণীবিভাগের মাধ্যমে দূর সংবেদন ব্যবস্থার প্রয়োগের জন্য সবথেকে বেশি জনপ্রিয় করা হয়েছে এবং কার্যকারিতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এই ক্লাসিফিকেশন। এবং এরপরে যেটা রয়েছে ম্যাক্সিমাম লাইকহুড ক্লাসিফায়ার অ্যালগরিদম, এখানে বলা হয়েছে এক্ষেত্রে আননোন পিক্সেলের যখন শ্রেণীবিভাগ করা হয় এবং ক্যাটাগরি করা হয়ে থাকে, এক্ষেত্রে এইটা ইউজ করা হয় কি ম্যাক্সিমাম লাইকহুড ক্লাসিফায়ার অ্যালগরিদম। এবং সর্বশেষে রয়েছে সেই আউট স্টেজ, এই স্তরের মাধ্যমে কম্পিউটারে সফটওয়্যার দ্বারা নির্ধারিত ফলাফল প্রকাশ করা হয়, আউটপুট স্টেজ। ঠিক আছে, মানে ইনপুটের পর এই ক্লাসিফিকেশনগুলো করে সর্বশেষে আমাদের যে স্টেজটি রয়েছে সেটি হচ্ছে আউটপুট স্টেজ। যাই হোক, এই পার্টটি হয়ে গেল এবং এর পরের পার্টি যেটি আসবে ইউনিট 1.4। তো যারা আগ্রহী, যাদের সুবিধা হচ্ছে, পার্ট পড়ে নেওয়ার পর এই 1.4 ইউনিটটি অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও। গুড লাক।